চলো ঠিক করে প্রাণায়াম করি। ওকে গাইস, 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। রিল্যাক্স, হ্যাঁ? থ্যাঙ্কস দীপক। ওয়েলকাম। আরে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। আরে কণিকা, আজকাল খুব ভালো করছো। কি ব্যাপার? স্যার আমার বুড়ি আগের থেকে কমে গেছে অনেক। দীপক, তুমি জানো তোমার এক্সারসাইজে সবথেকে বেশি কি ভালো লাগে আমার? কি? এই ব্রেকটা। কোনো ব্যাপার না, ঠিক আছে ভাই। দীপক, ওই সিডিটা তো চেঞ্জ করো। কতদিন ধরে একই সিডি বাজাচ্ছো? মনে হচ্ছে কেউ সুইসাইড করেছে। চলো কি আমরা দেখি বরঞ্চ। চলো 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 তাড়াতাড়ি চলো। চলো। স্যার, ওর ওয়ালেটের মধ্যে থেকে এই ভিজিটিং কার্ডটা পেয়েছি স্যার। এর নাম বিক্রম। বিক্রম, চেয়ারম্যান অফ ডি&ভি ডেভেলপমেন্টস। ভালো ঘরের ছেলে মনে হচ্ছে। আত্মহত্যা করার কি দরকার পড়েছিল? আর স্যার, এই গাড়িটা যে দাঁড়িয়ে আছে এটা নিশ্চয়ই ওরই। এই গাড়ির চাবিও পেয়েছি। চেক করে নাও। ইয়েস স্যার। মনে হচ্ছে এই বিল্ডিং এ অনেক দিন ধরে কাজ বন্ধ পড়ে আছে। হ্যাঁ স্যার, এই লোকগুলো তাই বলছে। আচ্ছা, তোমরা একে ঝাঁপ দিতে দেখেছো? না স্যার, পড়তে দেখেছিলাম। মানে এটা বুঝতে পারোনি যে কোথা থেকে পড়েছে? না স্যার। হ্যালো? আচ্ছা, পড়বার সময় কি চিৎকার করছিল? না স্যার, ডিস্টেন্স ছিল, চেঁচালেও শুনতে পাইনি। আপনাদের মধ্যে কেউ কোনো রকম আওয়াজ শোনেননি? না স্যার, কেউ শুনতে পাইনি। স্যার, হ্যাঁ বিবেক? আরটিও অফিস থেকে জানতে পেরে গেছি স্যার, এই গাড়িটা বিক্রমেরই। বিক্রমের? ইয়েস স্যার। বিবেক, এই লোকেরা বলছিল যে এরা বিক্রমকে পড়তে দেখেছে, ঝাঁপ দিতে দেখেনি, শুধু পড়তে দেখেছে। মানেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তার মানে আমাদের প্রত্যেকটা ফ্লোর চেক করতে হবে। তাহলে যাও। এই হলো 10 তলা। আমাদের এখান থেকে ছাদ পর্যন্ত সব কটা ফ্লোর চেক করতে হবে। অলরাইট, তুমি উপরে যাও, আমি এখান থেকে শুরু করছি। ওকে। বিবেক, নিচের ফ্লোর থেকে তো কিছুই জানা গেল না। হয়তো ওই উপর থেকেই পড়েছিল বিক্রম।
বিবেক, এই দেখো জুতোর ছাপ। রবি, এই দেখো, দেখে যা মনে হচ্ছে এখান থেকে কোনো দড়ি টানা হয়েছিল। উফ, দেখেই ভয় লাগছে। রবি, এটা 18th ফ্লোর। এখান থেকে পড়ে যাওয়ার পরেও লাশে তেমন কোনো আঘাত লাগেনি। কিছু তো গন্ডগোল আছে এই সুইসাইড কেসে। হ্যাঁ বিবেক, স্যার, ছাদে জুতোর আর দড়ির দাগ পেয়েছি স্যার। সেটা দেখে আমার মনে হচ্ছে যে বিক্রম ছাদ থেকে লাফ দিয়েছিল। না বিবেক, সেরকমটা তো মনে হচ্ছে না। কিন্তু সালুকে স্যার, আমরা এক্ষুনি চেক করে এলাম, ওখানে চিহ্ন রয়েছে, জুতোর দাগ আর দড়ির দাগও। কিন্তু বিবেক, এর বডিতে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, একটুও না। আচ্ছা বিবেক, ঠিক করে চেক করেছো তো? ইয়েস স্যার। তাহলে দেখো অভিজিৎ, এই বিবেক ওপরে গিয়ে কোথায় কে চিহ্ন দেখে এসছে সেটা আমি জানি না, কিন্তু এটা আমি নিশ্চিত যে এই লোকটি ওপর থেকে পড়ার কারণে মরেনি। যদি ওপর থেকে পড়েই যেত তাহলে অনেক বেশি রক্তপাত হতো। শরীর থেকে তো রক্ত খুব কমই বেরিয়েছে। কিন্তু ডক্টর সালুকে এটাও তো হতে পারে যে এ ওপর থেকে পড়ার আগেই মারা গেছে। এ আগে থেকে মরেনি, এর ছাদ থেকে কেন, কোথা থেকেও পড়েনি। কি বলছেন ডক্টর সালুকে? এ আগে থেকে মরেনি, না কোথা থেকে পড়েছে, তাহলে মরলো কিভাবে? এটা ভুলে যাবেন না যে এতগুলো লোক একে পড়তে দেখেছে। হ্যাঁ, দেখতে পারে, কিন্তু একটা কথা ঠিক অভিজিৎ, যে এই লোকটি ওপর থেকে পড়ার কারণে মরেনি, বরং ওর উপর ভারী কিছু পড়েছিল, যে কারণে ওর মৃত্যু হয়েছে। ভারী কোনো জিনিস? এই দেখুন, এর ঘাড়ের দিকটা একটু দেখুন। কোনো ভারী জিনিস সোজা ওর মাথার ওপর এসে পড়েছে, আর যার ফলে ও সঙ্গে সঙ্গে মারা গেছে। এমন কি হতে পারে ভারী জিনিসটা? সেটা বলা তো এখন মুশকিল। একটা কথা বলুন, যখন এ ওপর থেকে পড়েছিল এর সঙ্গে অন্য কোনো জিনিস পড়েছিল কি? আপনারা ঠিক করে দেখেছেন তো? ওপর থেকে যে পড়েছিল সে একটা লোক ছিল? হ্যাঁ স্যার, একটা লোকই ছিল। কি পোশাক পরেছিল? স্যার ওটাই যেটা ডেড বডিটা পড়ে রয়েছে, লাল শার্ট আর ব্ল্যাক প্যান্ট। আচ্ছা বিবেক, পুরবী, যদি এই বিক্রম ওপর থেকে না পড়ে থাকে আর ভারী কোনো জিনিসে মৃত্যু হয়, তাহলে একটা ব্যাপার স্বাভাবিক, একে মারা হয়েছে। এটা একটা মার্ডার। এর বাড়িতে যাও, এর ব্যাপারে খোঁজ নাও, দেখো কে বা কারা এর শত্রু হতে পারে, আর এই সকাল সকাল এখানে কি করতে এসেছিল। হ্যাঁ স্যার, বলুন। আমরা সিআইডি থেকে মিস্টার বিক্রমের ফ্যামিলির সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, ইয়েস স্যার, মে আই হেল্প ইউ? আমরা সিআইডি থেকে আসছি, বিক্রমের ওয়াইফের সাথে কথা বলবো। আসুন স্যার। ম্যাডাম, ইনারা সিআইডি থেকে এসেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। হ্যালো স্যার, সিআইডি আর আমার বাড়িতে ঠিক বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি শ্রুতি, আপনাকে কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ, কি ব্যাপারে? আপনাদের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা আছে না, একটু বাকি আছে? মালারেরটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই। কিন্তু স্যার, আপনি ওটার ব্যাপারে আমাকে কেন জিজ্ঞাসা করছেন? দীপেনকে জিজ্ঞাসা করুন। এই দীপেনটাকে? দীপেন বিক্রমের বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার? মানে পার্টনারশিপে বানাচ্ছিল বিল্ডিংটা? হ্যাঁ, প্রথমে তো পার্টনারশিপেই বানাচ্ছিল, পরে কিছু একটা হয়েছিল। কোনো ঝগড়া? হ্যাঁ, দীপেন কনস্ট্রাকশনের কাজে বেআইনি কিছু কাজ করছিল। বিক্রমের এটা পছন্দ হয়নি। বিক্রম ওকে অনেকবার নিষেধও করেছিল, কিন্তু ও মানেনি। বিরক্ত হয়ে বিক্রম ওর সাথে পার্টনারশিপ বন্ধ করে দিয়েছিল স্যার। তো ঝগড়া শেষ হয়েছে নাকি এখনো আছে? এখনো আছে স্যার। সত্যি কথা বলতে কি, আমি দীপেনকে খুব ভয় পাই। ও সত্যিই বিক্রমকে কিছু করে না দেয়। আমি সবসময় বিক্রমকে এটা বোঝাতে থাকি যে ও নিজে সাবধানে থাকে। এই দীপেন এখন কোথায় আছে? এই সময় বিক্রমের অফিসে হবে। সব ডেটা চেক করে নিয়েছি, মনে হচ্ছে এবার মার্জিনাল ভ্যালু একটু কম করতে হবে। মার্কেটের অবস্থা খুব খারাপ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনারা কারা? আর এটা কোনো ভদ্রতা হলো নাকি? কারো অফিসে আচমকা ঢুকে পড়া? সিকিউরিটি, সিকিউরিটি, ইয়েস স্যার। যাকে তাকে ঢুকতে দিচ্ছ? আসলে ইনারা বিনা কারণে সিকিউরিটির উপর চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, তুমি যাও। আরে স্যারের দিকে দেখো না, যাও, আমরা বুঝিয়ে দেব, যাও। মিস্টার দীপেন, আমরা সিআইডি থেকে আসছি। আপনার বিজনেস পার্টনার বিক্রম খুন হয়েছে, আর সে ব্যাপারেই আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কি? আগে হ্যাঁ,
বিক্রম বিক্রম খুন হয়েছে? আগে হ্যাঁ, কিন্তু কিভাবে? এবার সেটা কি করে হয়েছে সেটা তো আপনিই বলতে পারবেন। এক্সকিউজ মি, কি বলতে চাইছেন আপনি? তোমাদের দুজনের তো ঝগড়া চলছিল একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং নিয়ে, আর তুমি ওকে ওখানে নিয়ে গিয়েই মেরে দিলে। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি কেন মারবো ওকে? এটা মানছি এই মুহূর্তে আমাদের রিলেশন ঠিক ছিল না। স্যার, আমার তো মনে হচ্ছে যে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনি ভাবুন, আমি নিজের কনস্ট্রাকশন সাইটে বিক্রমকে মারবো যাতে সোজা সন্দেহটা আমার দিকেই আসে। এসব সাফাই দেওয়া ছাড়ো দীপেন, এটা বলো যে এটা তো বিক্রমের অফিস, তুমি এখানে কি করছো? স্যার, আইনত এখনো আমাদের ব্যবসাটা ভাগ হয়ে যায়নি, তাই কিছু লিগ্যাল ফর্মালিটিস আর কিছু পেপার ওয়ার্ক এখনো বাকি আছে। আজ সকালে তুমি কোথায় ছিলে? আজ সকালে আমি বাড়িতেই ছিলাম, কিন্তু মনিকা বিক্রমের সঙ্গে ছিল। তুমি কে? আমি দীপেন স্যার আর বিক্রম স্যারের সেক্রেটারি আমি। আচ্ছা, তুমি এত ঘামছো কেন? এখানে এয়ার কন্ডিশন তো ঠিকঠাকই চলছে। আগে ওই হ্যাঁ, ওই তুমি কি বিক্রমের মার্ডারের ব্যাপারে কিছু জানো? হ্যাঁ, কাউকে সন্দেহ করো তুমি? তুমি তো ওর সেক্রেটারি ছিলে, তো অনেক কিছুই নিশ্চয়ই জানতে তুমি বিক্রমের ব্যাপারে। হ্যাঁ, আগে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে তুমি এত ঘাবড়ে আছো কেন? আমাদের কেন মনে হচ্ছে যে তুমি আমাদের কাছে কিছু লুকোচ্ছ? কিছু না। তুমি কি এখানে সব কথা বলতে রাজি আছো, নাকি ফের সিআইডি ব্যুরোতে নিয়ে যেতে হবে? না, অ্যাকচুয়ালি আজ সকালে আমি বিক্রম স্যারের সাথেই ছিলাম। আমি আর বিক্রম স্যার। স্যার 20 কোটি টাকার ফিগার স্যার, আর ওই ল্যান্ডটার অ্যাপ্রিসিয়েশন ভ্যালু আজকের হিসেবে প্রফিটেবলই মনে হচ্ছে স্যার, কিন্তু রিকনসাইনমেন্ট ছাড়া স্যার কিছু করা যাবে না। মিস্টার মেহতা, 1 মিনিট, অন্য একটা কল আসছে। হ্যালো। হ্যালো বিক্রম স্যার। আগে আমি ওনার। বিক্রম স্যার, আপনার সঙ্গে একটা আর্জেন্ট কথা ছিল স্যার। ওকে ওকে, এখন কথা বলা যাবে স্যার? পরে কথা বলছি। কি হয়েছে স্যার? সব ঠিক আছে তো? আপনাকে একটু টেনশনে মনে হচ্ছে। কে ফোন করেছিল স্যার? কিছু না, পুরনো একজন বন্ধু, কোনো জরুরি ব্যাপার নয়। মনিকা, তুমি অফিসে যাও, আমি পরে আসছি। স্যার, আপনি হঠাৎ করে, মানে মিস্টার মেহতা হয়তো অফিসে এসেই পড়বেন, আপনি ওনাকে টাইম দিয়ে রেখেছেন স্যার। এত বেশি প্রশ্ন করো না, আমি বললাম তো তুমি যাও, আমি পরে আসছি। ওকে, বাই। ও আচ্ছা, এবার বলো ওই ফোন কলটা কার ছিল? জানি না স্যার, বিক্রম স্যার তো খুব ভালো মানুষ ছিলেন, সব সময় আমাকে হেল্প করতেন উনি। স্যার, আপনি এখন এইসব কথা বললেন তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তা না হলে এই খুনের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই স্যার। ঠিক আছে, যতদিন না এই কেসটা সলভ হয়ে যায় তোমাদের দুজনের মধ্যে কেউই শহরের বাইরে বেরোবার চেষ্টা করবে না। নিখিল, বিক্রমের যে ফোন কলটা এসেছিল সেটা ট্রেস করো, খোঁজ করো যে কার নাম্বার এটা। স্যার। নিখিল, অ্যাড্রেস এটাই তো? হ্যাঁ স্যার, এর নাম জন্টি, আর এই বিক্রমকে ওই সময় ফোন করেছিল। তুমি কোনো কথা বলার আগে আমরা তোমায় জানিয়ে দিই আমরা সিআইডি থেকে আসছি আর তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। চলো। আরে আরে স্যার, স্যার আমি কি করেছি এমন? তুমি কি করেছো তুমিও জানো, আর আমরাও খুব ভালো করে জানি। যত সময় নেবে সত্যিটা বলতে তত বেশি কষ্ট পাবে তুমি, সেই জন্য চটপট বলে দাও সত্যি কথাটা কি। চলো। স্যার, আমি বুঝতে পারছি না আপনারা কি বলছেন। এটা আরে স্যার, এটা কি? স্যার স্যার এক স্যার 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 1 মিনিট 1 মিনিট স্যার স্যার প্লিজ স্যার স্যার। এসব কি এখানে? হ্যাঁ, ম্যাপ, এত সব ফটোগ্রাফ, হ্যাঁ? এত আলাদা আলাদা লোকের অ্যাড্রেস, কাদের অ্যাড্রেস এগুলো?
আরে স্যার, আপনি এরকম করতে পারেন না। আমার ঘরের তল্লাশি আপনি নিতে পারেন না। আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? হ্যাঁ আছে। দেখান তাহলে স্যার। এদিকে এসো। এই যে মুম্বাইয়ের ম্যাপ, এইসব আলাদা আলাদা লোকের ফটোগ্রাফ, কে কোথায় কোথায় যায় সেই সমস্ত ডিটেলস, কি এগুলো সব? হ্যাঁ, কি বিজনেস করো তুমি এখানে বসে? স্যার মনে হচ্ছে ও একজন কন্ট্রাক্ট ক্লিয়ার। আজ সকালে তুমি বিক্রমের সাথে কথা বলেছিলে, হ্যাঁ? আমার মুখের দিকে কি দেখছো? এই ডায়েরিতে লেখা আছে এটা। স্যার, আমার মনে হচ্ছে আপনার কোনো ভুল ধারণা হচ্ছে স্যার, এর মধ্যে কিচ্ছু নেই। ভুল ধারণা হচ্ছে? কি সব এগুলো? হ্যাঁ, কেন মারলি বিক্রমকে তুই? কি? বিক্রম স্যার মারা গেছেন? এরকম হতে পারে না স্যার, উনি আমার ক্লায়েন্ট, আমি ওনার জন্যই কাজ করছিলাম। তুই বিক্রমের জন্য কাজ করতিস? স্যার আমি বলছি আপনাকে, সব খুলে বলছি। এক মিনিটের জন্য প্লিজ ছাড়ুন আমাকে, প্লিজ। স্যার আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। স্যার এই যে স্যার, এইটা আমার লাইসেন্স। আমাকে বিক্রম স্যার মনিকার ওপর নজর রাখতে বলেছিল স্যার, আর সেটাই আমি করছিলাম। মনিকার উপরে নজর রাখছিলে তুমি? হ্যাঁ স্যার, বিক্রম স্যার মনিকাকে সন্দেহ করতেন। ও কিছু উল্টোপাল্টা করছে অ্যাকাউন্টে, টাকা নয় করছে লুকিয়ে লুকিয়ে। তারপর আজ সকালে ওনার দেখা করতে আসার কথা ছিল, কিন্তু উনি এলেনই না। স্যার মনিকা তো আমাদের অন্য গল্প শোনাচ্ছিল। এই মনিকার সাথে আবার দেখা করতে হবে। দেখি এবার আমাদের কি নতুন কাহিনী শোনায় ও। স্যার এই রুমটা দেখে মনে হচ্ছে না যে মনিকা খুব ভালো আর্ন করে। ভীষণ স্মার্ট মেয়েটা, একদম সাধারণ একটা ঘরে থাকে, যাতে কেউ সন্দেহ না করে। কোনো ব্যাপার নয়, পালিয়ে যাবে কোথায়? কোনো না কোনো দিন ধরা তো পড়বেই ও। দেখো সালুকে, এতগুলো লোক বিক্রমকে বিল্ডিং থেকে পড়ে যেতে দেখেছে, আর তুমি বলছো যে পড়েইনি। একদম ঠিক বলছি বস। বিক্রমের মৃত্যু বিল্ডিং এর ওপর থেকে পড়ার কারণে হয়নি, এর ওপর কিছু পড়ার কারণে হয়েছে। তাহলে সালুকে, দীপক, যতীন, এতগুলো লোক ওকে পড়ে যেতে দেখেছে, সেটা কি মিথ্যে? না, সেটাও সত্যি ছিল। সত্যিও বলছো, মিথ্যেও বলছো। সালুকে, সকাল সকাল আমার মাথাটা খারাপ করো না। বস, ওরা যেটা বলছে সেটাও সত্যি, কিন্তু সেগুলো অর্ধ সত্য। দেখো সালুকে আমার বন্ধু, আমাকে পুরো সত্যিটা বলো। ওই লোকগুলো যে লোকটিকে ওপর থেকে পড়তে দেখেছিল, সে বিক্রম ছিল না, অন্য কেউ ছিল। ও বিক্রম ছিল না, অন্য কেউ ছিল? হ্যাঁ। এটা কিভাবে বলছো তুমি? আরে ভাই, এসিপি স্যার, আমরা বিক্রমের লাশের ওপর থেকে কিছু চামড়ার টুকরো পেয়েছি। তো আমরা প্রথমে ভেবেছিলাম এটা বিক্রমেরই চামড়া, কিন্তু যখন আমরা ওই চামড়ার টুকরোগুলোকে ডিএনএ টেস্ট করি, তখন আমরা জানতে পারি যে এ বিক্রম নয়, এ অন্য কেউ। আর একটা কথা, মৃত ব্যক্তিও ঠিক ওই রকম জামা প্যান্ট পরেছিল যেমন বিক্রম পরে আছে, লাল জামা এবং কালো প্যান্ট। ওরা ধাঁধায় পড়ে গেছে, ওদের মনে হয়েছে যে বিক্রম আত্মহত্যা করেছে। তারিকা, তুমি গ্রাফিক্সটা রেডি করো। স্যার। সালুকে, কেউ এর প্রাণ নেওয়ার জন্য বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনে ঝুঁকি নেবে, তারপরে সে বাঁচবে? কিছুতেই বাঁচবে না। আর বাই দি ওয়ে, যদি বেঁচেও যায় তাহলে মৃত্যুর খুব কাছেই থাকবে। সালুকে স্যার, বিক্রমের উপর কোনো দ্বিতীয় ব্যক্তি এসে পড়লো আর বিক্রম মরে গেল, তাহলে কি আমাদের বডি এতটাই ভারী যে কারুর উপর পড়লে সে মরে যাবে? রেডি? যখন কোনো জিনিস ওপর থেকে নিচে পড়ে, তার ওজন কয়েক গুণ বেড়ে যায়। 80 কিলোর একটা ওজন 500-600 কিলোর কাছাকাছি চলে যায়। আর ওই 500-600 কিলোর ওজন ফোর্সের সঙ্গে বিক্রমের উপর এসে পড়েছে। এক মিনিট, এসো, এটা আমি বোঝাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে মানুষের মস্তিষ্ক, আর এটা মেডুলা অবলঙ্গেটা। একদম ঠিক। আর এই মেডুলা অবলঙ্গাটা মানুষের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করে, যেমন হার্ট, লাংস। মানুষ যে শ্বাস প্রশ্বাস নেয় সেটাও এই মেডুলা অবলঙ্গাটা কন্ট্রোল করে। আর এইটা এই স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত হয়ে থাকে। আর এইটা হচ্ছে অ্যাটলাস C1। এই অ্যাটলাস C1
এই শিরদাঁড়ার প্রথম দিকের অংশ। স্যার, গ্রাফিক্স রেডি। গুড, এসো। শুরু করো। এই দেখেছো বস, এইরকমটাই হয়েছিল হয়তো। 600 কিলোর ওজন যখন ফোর্সের সঙ্গে বিক্রমের মাথার উপর পড়েছে, তখন বিক্রমের স্পাইনাল কর্ডের এই হাড়টা ভেঙে যায়, আর এই অংশটা বিক্রমের মেডুলা অবলাঙ্গাটায় ঢুকে যায়। আর তারপর তো বিক্রম নিঃশ্বাসও নিতে পারেনি, আর দম আটকে মারা যায়। একদম ঠিক। এই যে লোকটা বিক্রমের ওপর পড়ে গিয়েছিল, যদিও এখনো বেঁচে থাকে, তাহলে গেল কোথায়? আপনাদের কতটা সময় লেগেছিল নিজের বিল্ডিং থেকে এখানে চলে আসতে? স্যার 3 থেকে 4 মিনিট লেগেছিল। 3 থেকে 4 মিনিট? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে কাউকে পালাতে দেখেছিলেন? না স্যার, শুধু বডিটা পড়েছিল ব্যাস। শিওর? একদম শিওর স্যার, একদম শিওর। আর স্যার যখন এই বডিটা পড়েছিল তখনই কনফার্ম হয়ে গেছিলাম এ আর বাঁচবে না। ঠিক আছে, এবার আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো ওপরে গিয়ে দেখা যাক এই লোকটি আমাদের জন্য কি ফেলে গেছে। স্যার, ওদের 3 থেকে 4 মিনিট লেগেছিল এখানে আসতে। 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট তো অনেকটা সময় কোনো লোকের এখান থেকে পালাবার জন্য। স্যার, কেউ নিজের প্রাণের মায়া ত্যাগ করে বিক্রমের উপরে ঝাঁপ দিল? স্যার, কাউকে খুন করার জন্য এত ওপর থেকে লাফ দেওয়াটা তো পাগলামো। সেটা তো ঠিক। তুমি বলছিলে না যে ছাদে কোনো দড়ির দাগ আছে? হ্যাঁ স্যার। চলো দেখি। এক মিনিট। এটা দেখেছো? হ্যাঁ স্যার, কোনো কিছুর হুক মনে হচ্ছে। হার্নেসের হুক একদম নতুন মনে হচ্ছে। এই বিল্ডিং এ তো অনেক দিন ধরে কাজ বন্ধ আছে। নতুন হার্নেসের হুকের এখানে কি কাজ বলতে পারো? চলো তো যাই। স্যার, এই যে এইখানে জুতোর দাগ আর এইখানে দড়ির দাগ স্যার। আচ্ছা, তার মানে কোনো লোক এখানে দাঁড়িয়ে ছিল দড়িটা নিয়ে। দেখি হুকটা দেখি। দড়ি আর হুক, এই হুকটা কিন্তু নিজে থেকে এখানে আসেনি বিবেক। হতে পারে ওই লোকটা এখানে দাঁড়িয়ে ছিল, ওই এই হুকটাকে নিয়ে এসেছে এইখানে। লোকটা, দড়ি আর হুক। এই দেখো, এই ট্যাঙ্কের ওপর একটা দড়ির চিহ্ন আছে। মানে দড়িটা এইখান দিয়ে বেঁধে ওই অবধি নিয়ে যাওয়া হয়েছিল, আর এই লোকটা ওই হুকের মধ্যে আটকেই উপর থেকে লাফ দেয়। ঠিক বলেছ। এখান থেকে ও বিক্রমের উপর পড়েছে। বিক্রম মরে গেছে আর ওই লোকটা গায়েব। স্যার, তাহলে এই খুনি তো কোনো স্টান্টম্যান হবে। হ্যাঁ, হতেই পারে। আরেকটা কথা, ওই লোকটা একই পোশাক পরেছিল যেটা বিক্রম পরেছিল, সেম টু সেম। হ্যাঁ স্যার। স্যার, অনেক কনফিউশন আছে। বিক্রমই নিচে দাঁড়িয়ে ছিল, আবার বিক্রমই এখান থেকে লাফ দিল। স্যার, যাই হোক, এই সমস্ত প্ল্যান মনিকার। স্যার, এই সব কিছুর পেছনে মনিকাই আছে। কিন্তু মনিকা পালিয়ে গিয়ে খুব বড় ভুল করেছে, আর এই ভুলের অনেক বড় মাসুল দিতে হবে ওকে।
হ্যাঁ শালুকে, কি জানতে পারলে? হ্যাঁ বস, এইটা একটু দেখো। ট্রাইপিলো লাইএমপি সাইক্লো মেটানবলিক। ইয়েস স্যার। আসলে এটা কি? বস, এইটা আমরা বিক্রমের ক্ষত থেকে পেয়েছি। বিক্রমের হাতে এই ক্ষত চিহ্নটা আছে না, এইখান থেকে আমরা ওই পাউডারটা পেয়েছি। আর এই কেমিক্যালটা ডেড বডিকে, লাশকে প্রিজার্ভ করবার কাজে ব্যবহার হয়, যাতে লাশটা না পচে। ঠিক কথা। আর এই কেমিক্যাল 4 দিনের পুরনো। শালুকে, বিক্রম 4 দিন আগে বেঁচে ছিল। সেটাই তো। ও, তাহলে এই কেমিক্যাল পাউডার ওই বডি থেকে পাওয়া গেছে যে বিক্রমের ওপর পড়েছিল। একদম ঠিক বস। জীবনে এই প্রথম এরকমটা দেখলাম যে খুনি কাউকে খুন করবার জন্য একটা লাশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিন্তু স্যার, যেই এই খুন করে থাকুক, সে এটা কি করে জানলো যে বিক্রম একদম ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে যেখানে ডেড বডি পড়লো? প্ল্যানিং পুরবি, প্ল্যানিং। ওই লাশটা বিল্ডিং এর ছাদ থেকে কোথায় গিয়ে পড়বে সেটা খুনি আগেই ডিসাইড করেছিল। আর এই ব্যাপারে খুনি একা ছিল না, ওর সাথে অন্য কেউও ছিল। এমন কোন লোক যে বিক্রমকে আগে থেকে চিনতো। ব্যাস, ওদের মধ্যেই কেউ কোনো বাহানায় বিক্রমকে এই বিল্ডিং এর নিচে নিয়ে আসে আর কথার জালে ফাঁসিয়ে ওই জায়গায় দাঁড় করায় যেখানে লাশ পড়ার কথা ছিল। ব্যাস, আর যেই ওরা কথা শুরু করলো, ওর সাথী ওপর থেকে বডিটা বিক্রমের ওপর ফেলে দিল। আর এদিকে বিক্রম, যতীন ও সাথীরা আসার আগেই নিচে দাঁড়িয়ে থাকা ওর সাথীটা লাশটাকে সরিয়ে ফেলেছে। এক্স্যাক্টলি। ব্যাস, এই শহরে যতগুলো মর্গ আছে সেখান থেকে খবর নিতে হবে যে কোনো লাশ গায়েব হয়েছে কিনা। স্যার, এই একটা মর্গি বাকি আছে। শোনো। হ্যাঁ স্যার। এখানে যে কটা লাশ আছে সব কটার লিস্ট আছে, সবার ব্যাপারে ডিটেলস আছে তোমার কাছে রেকর্ড বুকে? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে লাশ গায়েব হয় কি করে? স্যার, এসব কি বলছেন আপনি? এখানে লাশ গায়েব হয়েছে না? না স্যার। গত 4 দিন আগে এখান থেকে লাশ গায়েব হয়েছে কি না? না না স্যার, এইরকম কিছুই নয় স্যার। আর লাশ কি করে গায়েব হয়ে যাবে স্যার? না বলছো কি? এখান থেকে গায়েব হয়েছে, হয়েছে কি না? না স্যার। তার মানে এখান থেকে কোনো লাশ গায়েব হয়নি, তাই তো? না। দেখেছো? চিনতে পারছো শার্টটাকে? আরে স্যার, এটা তো হুবহু সেই শার্টটাই যেরকমটা বিক্রম পড়েছিল। এক্স্যাক্টলি। এই, হ্যাঁ স্যার। এই শার্টটাকে দেখো, দেখো এই শার্টটাকে। এই শার্টটাকে দেখে তোমার কিছু মনে পড়ে কিনা? স্যার স্যার, এইসব কি বলছেন স্যার আপনি? এই শার্টটা কার? স্যার স্যার, কি বলছেন স্যার? আমি কিছু বুঝতেই পারছি না স্যার। ছেড়ে দিন স্যার। স্যার, ভুল হয়ে গেছে স্যার। স্যার, ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। ছেড়ে দিন স্যার। স্যার, ছেড়ে দিন প্লিজ স্যার। স্যার, চল। বিক্রি করেছিলে লাশ? বিক্রি করেছিলে কি না? স্যার। বিক্রি করেছিলে? কেন করেছিলে? স্যার, ও আমাকে কিছু টাকা দিয়েছিল স্যার। স্যার, 2 ঘন্টা 3 ঘন্টা লাশ গায়েব ছিল স্যার, তারপরে আবার চলে এসেছিল। কাকে বিক্রি করেছিলে? কে নিয়ে গিয়েছিল লাশটাকে? কোনো মেয়ে ছিল? না স্যার, একটা লোক ছিল স্যার। কি বললে? মহিলা ছিল না, কোনো লোক? সত্যি বলছো তুমি? হ্যাঁ স্যার, সত্যি বলছি। একটা কথা মনে রাখবে, তোমার এই টাকার লোভের জন্য একটা লোকের প্রাণ চলে গেছে, বুঝেছ? নিয়ে চলো একে বিউরোতে, একে দিয়ে স্কেচ বানাও। ছেড়ে দিন স্যার। যে লাশ নিয়ে গেছে। স্যার, ছেড়ে দিন স্যার।
থ্যাঙ্কস। ওকে স্যার, ওকে। স্যার, তাহলে নিয়ে যাও একে। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। চুপ! তুমি লাশ বিক্রি করেছিলে না? হ্যাঁ, একে লকআপে পুরে দাও আর ভালো করে শিক্ষা দাও। স্যার স্যার, ছেড়ে দিন স্যার, ভুলে গেছে স্যার। স্যার চল। নিখিল, স্যার আমাদের ক্রিমিনাল রেকর্ড চেক করো, দেখো এর ব্যাপারে কিছু জানা যায় কিনা। হ্যাঁ, আসুন এদিকে। স্যার, ইনি শ্রুতি। ক্ষমা করবেন শ্রুতি দেবী, এই সময়ে আপনাকে ডেকে বিরক্ত করার ইচ্ছে নেই, কিন্তু কি করব, আমাদের কাজই এটা। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আসুন, আপনি বসুন, বসুন প্লিজ। শ্রুতি দেবী, স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মনিকার মতো মেয়ে এইসবের মধ্যে থাকতে পারে। ভীষণ সোজা সরল মেয়ে ছিল স্যার, খুব ভালো মনের মেয়ে ছিল। শ্রুতি দেবী, টাকার লোভ এমনই যে মানুষের বিবেক পর্যন্ত নষ্ট করে দেয়। বিক্রম মনিকাকে খুব বিশ্বাস করত, ভীষণ বিশ্বাস করত, কিন্তু মনিকা বিশ্বাসঘাতকতা করেছে বিক্রমের সঙ্গে। যখন বিক্রম জানতে পারলো আর ও কোনো পদক্ষেপ নেই মনিকার বিরুদ্ধে, মনিকাই বিক্রমকে। স্যার, হ্যাঁ স্যার এই লোকটার রেকর্ড আমাদের কাছে নেই স্যার। রেকর্ডসে নেই? না স্যার। আচ্ছা, শ্রুতি দেবী দেখুন এই লোকটাকে। আপনি আগে কখনো দেখেছেন? আপনি কি চেনেন একে? একদমই না স্যার, কিন্তু কেন? শ্রুতি দেবী, আপনার স্বামী বিক্রমের খুনের ব্যাপারে এই লোকটা যুক্ত আছে, একটু মনে করে দেখুন। হয়তো আপনি একে চেনেন বা দেখেছেন। না স্যার, আমি একে কখনো আগে দেখিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। এনাকে ছেড়ে দিয়েছো। স্যার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মনিকার মায়ের খোঁজ পাওয়া গেছে। জানা গেছে কোথায়? মুম্বাইয়ের কাছে কোনো একটা ছোট গ্রামে থাকে, তাও একা। মনিকার মা থাকেন মুম্বাইয়ের বাইরে কোনো গ্রামে, একা থাকেন উনি? তাহলে লুকিয়ে থাকার জন্য এর থেকে আর ভালো জায়গা কি হতে পারে? কি উল্টো পাল্টা বলছেন আপনারা? আমার মনিকা বিক্রম সাহেবকে মেরেছে? ও তো ওনাকে সাহায্য করত। নিশ্চয়ই আমার মেয়ের সাথে কিছু খারাপ হয়েছে। আরে ও তো খুব সরল ছিল। কোথায় ও? বলুন, কোথায় আমার মেয়ে? দেখুন, সেটার খোঁজ করতেই তো আমরা এখানে এসেছি। আমাদের মনে হয় যে ও খুন করে আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। ভুলভাল বলছেন আপনারা সবাই, আমি বিশ্বাস করি না আপনাদের। দেখুন আন্টি, যেটা সত্যি কথা আমরা সেটাই বলছি। সত্যি? আরে ওর সত্যি তো আমি, ওর অসুস্থ মা। আরে ও 30,000 টাকা মাইনে পায়, তার মধ্যে 20,000 সে তো আমার ওষুধেই চলে যায়। আপনারা জানেন যে কত কষ্ট করে আমার মেয়েটা ওই শহরে জীবন কাটাচ্ছে? মনিকা ওর মাইনে থেকে 20,000 টাকা আপনার জন্য খরচা করতো। আমার চিকিৎসায় খরচ করে। স্যার, মনিকার যে বাড়িটা আমরা দেখেছিলাম সেটা। হ্যাঁ বিবেক, না টিভি না ফ্রিজ, একদম সাধারণ রুম একটা। হ্যাঁ স্যার, মুম্বাইয়ের মতো শহরে 10,000 টাকায় থাকা খাওয়া সম্ভব নয় স্যার। সাহেব আমার খুব ভয় করছে। আমার মেয়েটা কি অবস্থায় আছে? গতকাল সানডে ছিল, ও প্রত্যেক সানডেতে আমার সাথে দেখা করতে আসে, এবারে আসেনি, ফোনও করেনি। ওকে আপনাকে ফোনও করেনি? শেষ কখন আপনি কথা বলেছেন ওর সাথে? পরশু শনিবার, বলেছিল কাল আসবো। একটা মিটিং ছিল, সেটা শেষ করে আসতো। জানি না ও কি অবস্থায় আছে।
দেখুন আন্টি, আপনি এইভাবে ঘাবড়াবেন না প্লিজ। ও ফিরে আসবেই। ও যদি কিছু না করে থাকে, যদি নির্দোষ হয়, ওর কিচ্ছু হবে না। আপনি বিশ্বাস রাখুন। তুমি ওনার খেয়াল রাখবে একটু। হ্যাঁ স্যার। স্যার, এই মনিকা নিজের মায়ের জন্য এত কিছু করছে, এত ত্যাগ করছে। স্যার, আপনার কি মনে হয় ওই মার্ডারের সাথে ইনভলভড আছে? ঠিক জানি না নিখিল। জনটি আমাদের যা বলেছিল আর এখানে আসার পরে যা আমরা মনিকার ব্যাপারে জানলাম, কোথাও না কোথাও বড় একটা গন্ডগোল আছে। দেখে একরকম মনে হচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা অন্য। সেলাম স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা বলো, ওই মনিকা যে দীপেন আর বিক্রমের সেক্রেটারি ছিল, আগে উনি তো আজ অফিসে আসেননি। জানি আমরা। শেষবার মনিকাকে কবে দেখেছিলে? কাল যখন আপনারা এসেছিলেন। মনিকা ম্যাডাম আর সাহেবদের কোনো মিটিং ছিল স্যার। আচ্ছা, এই মিটিং কখন শেষ হয়েছিল? মানে মনিকা বাড়িতে কখন গেছিল? সন্ধ্যাবেলা স্যার। তো একলা গেছিল নাকি অন্য কেউ সাথে ছিল? একাই ছিলেন উনি। এখান থেকে বেরোলেন আর রাস্তার ওই পারে গিয়ে অটো ধরে নিলেন রোজকার মতো। থ্যাঙ্কস। রোজকারের মতো মানে কোনো না কোনো অটোওয়ালা তো অবশ্যই ওকে চিনবে। সাহেব, অটো খালি নেই। আরে সাহেব, আপনাকে বললাম তো অটো যাবে না। বাইরে আয়। এই মেয়েটাকে এখানে আশেপাশে কোথাও দেখেছিস কি? একে? হ্যাঁ। এ কালকে সন্ধ্যেবেলা এসেছিল সাহেব। তোর অটোতে বসে কোথাও গিয়েছিল? হ্যাঁ সাহেব, কাল মীরা রোডে গিয়েছিল আমার অটো করে সাহেব। স্যার, হয়তো মনিকা নিজের মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। জানি না সাহেব, এটুকু মনে আছে যে একটা গাড়ি এলো আর তাতে করে চলে গেল, ব্যাস। গাড়ির নাম্বার মনে আছে তোর? দেখেছিস কি? নাম্বার তো মনে নেই সাহেব। গাড়িটার কালার তো মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, লাল রঙের ছোট একটা গাড়ি ছিল সাহেব। লাল রঙের ছোট গাড়ি? ওহো, থ্যাংক ইউ। এবারে বুঝতে পারছি অটোওয়ালা কার কথা বলছে। লাল রঙের ছোট গাড়ি। চন্টি, চন্টি, দরজা খোলো। চন্টি, একটু সরে এসো। জন্টে, স্যার, মনে হচ্ছে জন্টি পালিয়েছে। ও নো। কি হলো স্যার? যে লোকটাকে একটু আগেই আমরা বাইরে দেখলাম না, এটা সেই লোকটাই যে ওই ওয়ার্ড বয়কে লাশের জন্য ঘুষ দিয়েছিল। এই দাঁড়া ওখানে। এ শুনবে না দেখছি কথা। এই দাঁড়া, পালিয়ে কোনো লাভ নেই। দাঁড়া, দাঁড়া। দাঁড়া বলছি। ছুটতেই যদি হয় তো বুলেটের থেকে জোরে ছট। স্যার, এটা কি? হ্যাঁ, আসলে তুই কে রে? ও, তুই জন্টি। তো তুই ছিলিস বিক্রমের মৃত্যুর পেছনে ডিটেকটিভ সেজে আমাদেরকে বোকা বানাচ্ছিলিস, উল্টো রাস্তা দেখাচ্ছিলিস আমাদের। হ্যাঁ, বল কেন মেরেছিস তুই বিক্রমকে? স্যার আমাকে মারবেন না। আমি তো একটা পেয়াদা মাত্র। আমাকে টাকা দেওয়া হয়েছিল। আমি একা বিক্রমকে মারিনি। কে দিয়েছিল টাকা তোকে? স্যার- কি নাম তোর বসের? হ্যাঁ, স্যার- টাকা কে দিয়েছিল তোকে? সব এটা আবার কার নাম্বার? হ্যালো হ্যালো, কাকে? আমি কে সেটা জিজ্ঞেস করিস না, যেটা বলছি সেটা কান খুলে শোন। কে বলছো ভাই তুমি? তোমাকে আমি চিনি না, কিন্তু আমি তোকে চিনি। আমি বিক্রমকেও চিনতাম আর মনিকাকেও। এ কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, কে বলছো? দেখ,
সিআইডি এটা ভাবছে যে মনিকা বিক্রমকে মেরেছে, কিন্তু আমি জানি যে এটা মিথ্যে। কি চাই তোমার? এই তো পথে এসেছিস। যদি তোরা এটা চাস যে আমি সিআইডির সামনে নিজের মুখটা না খুলি, তাহলে মার্ড আইল্যান্ডের সামনে এসে দেখা কর আজ রাত ঠিক 11টার সময়। ঠিক আছে, আগে গিয়ে মনিকার সাথে কথা বলি, তারপর মার্ড আইল্যান্ডে একে নেপটাবো। তুমি তো দেখো, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে কেন বিরক্ত করছো? বড্ড চালাক না তুমি? সিআইডির কাছে জন্টিকে তুমি পাঠিয়েছিলে না? জন্টি? জন্টি আবার কে? আমি কোনো জন্টি টন্টিকে চিনি না। আমার মা অসুস্থ, আমায় যেতে দাও প্লিজ। চল ঠিক আছে, তোকে তো আমি ছেড়ে দিতেই এসেছি। চল যা, মায়ের কাছে যা। যা। সত্যি? তা নয় তো কি? আমি তোকে জীবন থেকে মুক্তি দিয়ে দিচ্ছি। এরকম করো না প্লিজ, আমাকে মেরো না প্লিজ। আমি সত্যি কথা বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। চল, কোনো শেষ ইচ্ছা? আমাকে মেরো না প্লিজ। বিবেক, দাঁড়া। পায়ে গুলি লেগেছে, গুলি যদি ওপরে লাগতো কি হতো? চল। আমি বিক্রমের বউয়ের পিছু করতাম, একদিনও জানতে পেরে যায় আর আমাকে বললো ও আমাকে জানে মেরে দেবে, আর যদি আমি ওর বউয়ের পিছু করি তাহলে। কিন্তু তুই মানিসনি। তুই হলি একজন বদমাশ, তাই না? অনেক চেষ্টা করেছিলি তুই স্বামী আর স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাতে। কি? আচ্ছা, এই জন্টি তোর সঙ্গে জুড়লো কি করে? বিক্রম ওকে আমার উপর নজর রাখার জন্য বলেছিল, আমি ওকে বেশি টাকা দিয়ে পটিয়ে নিলাম, ওকে বিক্রমকে মারার জন্য রাজি করিয়ে নিলাম। একদিন জন্টি ওকে ফোন করলো আর দেখা করার জন্য বলল। অদ্ভুত ব্যাপার, যেই খুনের তুই সাক্ষী ছিলি সেই খুন তুই নিজেই করেছিস, আর ওটাকে আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা করেছিস। হ্যাঁ, জানিস তুই ফাঁসি কিভাবে দেওয়া হয়? দড়িতে তাকে ঝুলিয়ে দেওয়া হয়, আর তাতে সেই মারা যায় যাকে ফাঁসি দেওয়া হয়, অন্য কেউ নয়। যেভাবে বেচারা বিক্রম মারা গেছিল। নিয়ে যাও একে। চল। স্যার, আমার মা? তোমার মা একদম ঠিক আছে, আর ওনাকে খবর দেওয়া হয়েছে যে তুমিও ঠিক আছো। দেখো, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমরা তোমাকে সন্দেহ করেছিলাম। চলো, তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি।